লুসিফার সম্পর্কে একটু ঝালিয়ে নেওয়া যাক। লুসিফার আসলে কি বিষয়, আর সাথে সংক্ষেপে মনে করি নীল গেইম্যানের স্যান্ডম্যান কমিক্সে আমরা যে লুসিফারের ইতিহাস দেখেছি, সময়ের একেবারে শুরুতে সৃষ্টিকর্তা সৃষ্টির দায়িত্বে আর্কঅ্যাঞ্জেলদের সৃষ্টি করেন। সে তিনজন ছিলেন মাইকেল, গ্যাব্রিয়েল আর সামায়েল। পরে সামায়েলই লুসিফার নামে পরিচিত হয়। এখনো কয়েকজন চরিত্র মাঝে মাঝে লুসিফারকে সামায়েল বলেই ডাকে। লুসিফারকে দায়িত্ব দেওয়া হয়েছিল মহাবিশ্বকে গড়ে তোলা ও রূপ দেওয়ার, যখন তার ভাই মাইকেল সৃষ্টি করার শক্তি প্রকাশ করেছিলেন। কিন্তু লুসিফার সৃষ্টিকর্তাকে প্রশ্ন করেছিলেন অন্যদের জীবন নিয়ন্ত্রণ করার অধিকার তার আছে কিনা। শেষ পর্যন্ত লুসিফার স্বর্গরাজ্যের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ করেন আর তাকে বহিষ্কার করা হয়। তাকে নির্বাসিত করা হয় এক বিরান বিস্তারে, যাকে অনেকে নরক বলে চেনে, অভিশপ্ত আত্মাদের শেষ গন্তব্য। সেখানেই লুসিফার মর্নিং স্টার শাসন করতেন। 80-র দশকে সোয়াম্প থিংস সহ নানা কমিক্সের গল্পে নরকে এক গৃহযুদ্ধ শুরু হয় এবং লুসিফার বাধ্য হন তার ক্ষমতা ভাগ করতে। ফলে গঠিত হয় এক ত্রয়ী শাসন ব্যবস্থা, আজাজিল আর বেলজেবাবকে নিয়ে। তবে মূল ক্ষমতার বেশিরভাগই লুসিফারের হাতেই ছিল। বহু বছর পর স্যান্ডম্যান কমিক্সে ড্রিম অফ দ্য এন্ডলেস নরকে প্রবেশ করে, বন্দি থাকা অবস্থায় চুরি হওয়া তার হেলমেট খুঁজতে। ড্রিম হেলম ফিরে পাওয়ার পর এবং লুসিফারকে অপমান করলে লুসিফার হুমকি দেন ড্রিমকে ধ্বংস করা। যদিও পরে লুসিফার বিষয়টা ছেড়ে দেন এবং শেষ পর্যন্ত নরকে শাসন ত্যাগ করেন। লুসিফার প্রায় 10 বিলিয়ন বছরেরও বেশি সময় নরক শাসন করেছিলেন। এই দীর্ঘ সময়ে তিনি নরকের বিভিন্ন দানবকে একে অপরের বিরুদ্ধে ব্যবহার করেছেন এবং মৃত মানুষদের যন্ত্রণা দেওয়ার জন্য একটি স্থান দিয়েছেন, আর তিনি নেতৃত্ব দিয়েছেন সবের বিরুদ্ধে। তবে শাসনের এক পর্যায়ে তিনি অস্তিত্ব নিয়েই বিরক্ত হয়ে পড়েন। তিনি হয়েছিলেন সব সেই প্রচলিত ধারণা নিয়ে ক্লান্ত, যা মানুষ শয়তান সম্পর্কে বিশ্বাস করত, যেমন সে নাকি আত্মা কেনা বেচা করে। এই ধারণা, যা আসলে বেশিরভাগই সত্য ছিল না। মানুষের করা সব পাপের জন্য তাকেই দায়ী করা হয়, এই ধারণাতেও তিনি বিরক্ত ছিলেন। তিনি তা করেননি। আসলে যেসব মানুষ নরকে গেছে তাদের কাজের সাথে তার কোনো সম্পর্কই ছিল না। তিনি শুধু তাদের শাস্তি দিতেন। নরকে শাসন করতে করতে তিনি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলেন, আর এটাকে অন্যায় শাস্তি মনে হতো। শুধু একবার বিদ্রোহ করেছিলেন বলেই চিরকাল নরক শাসন করতে হবে এটা তিনি মানতে পারছিলেন না। ড্রিম যখন আবার লুসিফারের কাছে এলো, লুসিফার সব দানব আর অভিশপ্ত আত্মাকে নরক থেকে বের করে দিয়ে ফটক বন্ধ করলেন। তারপর চাবিটা ড্রিমের হাতে তুলে দিলেন। এরপর ড্রিমকে ঠিক করতে হলো নরক নিয়ে তিনি কি করবেন। খবর ছড়িয়ে পড়ল, আর মাল্টিভার্সের নানা শক্তিশালী সত্তা ড্রিমের কাছে নরকের নিয়ন্ত্রণ চেয়ে আবেদন জানাতে লাগলো। শেষমেশ ড্রিম নরকের চাবি স্বর্গের হাতে তুলে দেন, বিশেষ করে 2 ফেরেশতা রেমিয়েল আর ডুমার কাছে। তবে তারা মোটেও খুশি ছিল না। সম্মান নয়, বরং শাস্তি বলেই মনে হয়েছিল তাদের। এরপর লুসিফার পৃথিবীতে ফিরে শান্তভাবে থাকতে শুরু করেন। লস অ্যাঞ্জেলেসে তিনি একটি পিয়ানো বার খোলেন, নাম লাক্স। এই লাক্স বারটি তিনি নিজে তদারকি করেন, আর তাকে প্রতিদিনের কাজকর্মে সাহায্য করে তার দানব সঙ্গিনী ম্যাজিক। লুসিফারের স্পিন অফ একক সিরিজে ঢোকার আগে মোটামুটি এটাই তখনকার পরিস্থিতি। একক সিরিজ। এবার সেদিকে এগোই, শুরু করছি। দ্য স্যান্ডম্যান প্রেজেন্টস লুসিফার নাম্বার 1, দ্য মর্নিং স্টার অপশন। এখানে আমাদের সঙ্গে পরিচয় হয় বেকাই পরিবারের। বাবার নাম ফ্র্যাঙ্ক, মেয়ে র্যাচেল আর তাদের ছেলে পল। এই 3 জন মিলে পরিবারটি। তারা নাভাজো বংশের। একটি ক্লিনিকে তারা এসেছে, ডাক্তার পলকে দেখছেন। পল রেড সিন্ড্রোম নামে এক বিরল জেনেটিক রোগে ভুগছে। এই রেড সিন্ড্রোমের কারণে তার বুদ্ধিবৃত্তিক, অনুভূতিগত, আবেগিক ও চলাফেরার ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। পল হুইল চেয়ারেই সীমাবদ্ধ। সে কথা বলতে পারে না, প্রায় কিছুই করতে পারে না। তাই পলের সব কাজই প্রায় বাবা আর বোনকে করে দিতে হয়। ডাক্তার জানালেন পলের তেমন উন্নতির লক্ষণ তিনি দেখছেন না। এদিকে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে আমরা দেখি লুসিফার মর্নিং স্টার তার বার লাক্স। সেখানে লুসিফারের কয়েকজন কর্মচারীকেও দেখা যায়, যেমন বিয়াট্রিস ওয়েক্সলান নামে এক বারমেইড। আর আছে তার ভরসার দানব সহকারী ম্যাজিকিনের মুখের পাশে একটা গভীর দাগ আছে, তাই সে কথা বললে অনেকে ঠিক বুঝতে পারে না। এই সময় লুসিফারের বারে হাজির হয় দেবদূত আমেনাডিয়েল।
ঈশ্বরের পরিকল্পনার বিরুদ্ধে যাওয়ার জন্য সে লুসিফারকে সবসময়ই অপছন্দ করত, কিন্তু তবুও আজ সে এসেছে কাজে। লুসিফার গিয়ে আমেনাডিয়েলের সামনে টেবিলে বসে। দুজনে বসে পানীয় হাতে কথা বলতে থাকে। এক পর্যায়ে আমেনাডিয়েল মূল কথায় আসে। সে হাতে ধরা ব্র্যান্ডির গ্লাসটা তোলে, শক্তি দিয়ে তাতে আগুন ধরায়, তারপর জ্বলন্ত ব্র্যান্ডিটা সামনে টেবিলে ছুঁড়ে ফেলে দেয়। ওটা ৮০ বছরের ব্র্যান্ডি, নাটক করতে নষ্ট করবে জানলে ৭৮-এরটাই দিতাম। আমেনাডিয়েল বলে, পৃথিবী জ্বলছে লুসিফার মর্নিং স্টার, তাই জোর দিয়ে বললাম, নইলে সন্ধ্যাটা ফালতু কথায় কেটে যেত। আমি তোমার কাছে এক প্রস্তাব নিয়ে এসেছি, ইচ্ছের বিরুদ্ধে, বিচার বুদ্ধির বিরুদ্ধেও। কারণ তুমি মিথ্যা আর বিশ্বাসঘাতকতার রাজা। এখনই না বললে আমার ঝামেলাই কমবে। পৃথিবীতে এক অদ্ভুত শক্তি কাজ করছে, মানুষের ইচ্ছা পূরণ করছে। প্রমাণ হিসেবে সে লুসিফারকে একটা বই দেয়, যেখানে এই শক্তির মাধ্যমে পূরণ হওয়া নানা মানুষের ইচ্ছার বিস্তারিত নথি আর উদাহরণ রয়েছে। এই শক্তির স্বর্গের হয়ে আমেনাডিয়েল চায় ব্যাপারটা লুসিফারই সামলাক। লুসিফার জানতে চাই, আমি কেন? আমেনাডিয়েল জবাব দেয়, স্বর্গ সরাসরি এতে জড়াতেও চায় না, চুপ থেকেও না। তুমি তৃতীয় পথ, শুনেছি দাম তুমি ঠিক করবে। বদলে লুসিফার চায় একটি লেটার অফ প্যাসেজ। এই ঝামেলা সামলানোর পারিশ্রমিক হিসাবে সেটাই তার শর্ত, যেটা তার মূল্য। লেটার অফ প্যাসেজ এক ধরনের শক্তিশালী ঐশ্বরিক জাদু নিদর্শন। এটা স্বয়ং ঈশ্বরের দেওয়া এক বিশেষ অনুমতিপত্র, যার অধিকারী চাইলে মহাবিশ্বের সীমানার বাইরেও ভ্রমণ করতে পারবে। সব মিলিয়ে দুজনের মধ্যে একটা চুক্তি হয়ে যায়। আমেনাডিয়েল জিজ্ঞেস করে, যাওয়ার আগে আর কিছু লাগবে? লুসিফার বলে, হ্যাঁ, একটা ক্ষমা চাই টেবিলের ক্ষতির জন্য। আমানাদিয়েল শেষে বলে, তাহলে আমার নির্দেশ মেনে যা ছিল তোমার চাওয়া, যে কোনো কিছু পূরণ করা। আমি দুঃখিত লুসিফার মর্নিং স্টার, তোমার টেবিলের ক্ষতির জন্য ক্ষমা চাইছি, তোমার টেবিলের জন্য। এরপর আমিনাডিয়েল সেখান থেকে চলে যায়। লুসিফার তখন বলে, ম্যাজিকিন্থ, স্টাফদের যেতে বলো, আজ আর বার খোলা হবে না। কিছু মোম জ্বালাও, কি জ্বালিয়েই রাখো, একটা ছুরি আনো আর একটা পায়রা। কবুতর না পেলেও পায়রাই চলবে। তারপর ছুরি হাতে লুসিফার মেমসওয়ার্থ রুন খোদাই করে, যেটা খোঁজার রুন, নিজের হাতের তালুতে মন্ত্রে ছুরিটাকে লোডস্টোনে বদলে ফেলে, যা তাকে তার খোঁজের জিনিসের দিকে পথ দেখাবে। তারপর পায়রাটাকে নিয়ে লুসিফার এক ধরনের রক্তের আচার করে, পাখিটার একটা পালক ছিঁড়ে নেয়। এভাবে সে উড়ার ক্ষমতাটা ধার নেয়, কারণ লুসিফারের নিজের আর দেবদূতের ডানা নেই। হেল ছাড়ার সময় লুসিফার ড্রিম অফ দ্য এন্ডলেসকে দিয়ে নিজের ডানাগুলো কেটে ফেলেছিল। পালক তুলতে তুলতে লুসিফার বলে, এগুলো একটু ধার নিলাম, কাজ শেষের আগে উঠতে হতে পারে, কারণ আমার নিজের ডানা তো অনেক আগেই ছেড়ে দিয়েছি। এরপর লুসিফার কোট গায়ে দিয়ে বেরিয়ে পড়ে, এই রহস্যময় দেবতাকে খুঁজে বের করে থামাতে, যে মানুষের ইচ্ছা পূরণ করছে। এবার গল্প ঘুরে যায় বিগাই পরিবারের বাড়িতে। ফ্র্যাঙ্ক পলকে খাওয়ায়, তারপর কাজে বেরোনোর প্রস্তুতি নেয়, আর মেয়েকে বলে সে না ফেরা পর্যন্ত আজ রাতে পলের দেখাশোনা করতে। র্যাচেল পলকে শোবার ঘরে নিয়ে গিয়ে ঠিকঠাক করে শুইয়ে দেয়। তারপর কয়েকজন বন্ধুকে ডাকে, তারা বসার ঘরে আড্ডা দেয়। এইবার আবার লুসিফারের কাছে, কি সে একটা অচেনা নির্জন গুদামে যায়। ভেতরে ঢুকতেই মেহু নামে এক দানব তার সামনে এসে দাঁড়ায়। লুসিফার নরক ছেড়ে যাওয়ার পর বেশিরভাগ দানবকে তাড়িয়ে দেওয়া হয়, তারা এখন নির্বাসনে, তাই মেহু তার উপর বেশ ক্ষুব্ধ। নেহু সরাসরি তাকে জিজ্ঞেস করে, কি চাও? লুসিফার বলে, তথ্য। তোমার প্রভুর সঙ্গে আমার মাঝে মাঝেই একটা চুক্তি আছে, হয়তো বলেছে তোমায়। এরপর সে উপরে যায় মিহুর প্রভুর সঙ্গে দেখা করতে। অন্ধ দানব ব্রিয়াডাক দ্য ব্লাইন্ড। ব্রিয়াডাক দূরদর্শিতার অভিশাপ পেয়েছে, সে যে কোনো কিছুর বীজ আর পচন দেখতে পারে, যা চায় তার শুরু আর শেষও। কিন্তু এই শক্তির বিনিময়ে সে ভয়াবহ মূল্য দেয়, অন্তত দীর্ঘস্থায়ী অসুস্থতা আর সারা জীবনে শারীরিক দুর্বলতা তার ভাগে জোটে, আর চলাফেরার শক্তিও হারায়।
এরপর থেকেই নির্বাসিত দানবদের মধ্যে সে এক প্রকার নেতায় পরিণত হয়, নরকে তাদের প্রাপ্য আসন ফিরে পাওয়ার লড়াই। লুসিফারের দরকার কিছু তথ্য, যা তাকে সেই ইচ্ছা পূরণকারী দেবতার কাছে পৌঁছে দেবে। বিনিময়ে ব্রিয়াডাক চায় তার কাছের কিছু, লুসিফারের সেই আরোগ্যের জল, যার নাম লেথে ওয়াটার। লুসিফার লেথে ওয়াটার এক কাপে ঢেলে কাপটা ব্রিয়াডাকের পাশে রাখে। সে জানতে চায় একটি আকাঙ্ক্ষার জন্ম আর মৃত্যুর পুরো কাহিনী, যে আকাঙ্ক্ষা জন্মেই সঙ্গে সঙ্গে পূরণ হয়। একটা ইচ্ছা। ব্রিয়াডাক তখন দূরদর্শিতা কাজে লাগিয়ে বলে, নর্থ হলিউডে পল বেগাই নামে এক লোক আছে, বয়সে বড় মানুষ বলছি, অন্য কোনো অর্থে নয়। এরপর ব্রিয়াডাক সেই বিশেষ জল থেকে চুমুক দেয়। লুসিফার জিজ্ঞেস করে, ওই কেন? ব্রিয়াডাক জবাব দেয়, কারণ শক্তিটা তার আশেপাশেই ঘুরে, বাতাস তার ভেতর দিয়ে বয়ে যায়। কাজ সেরে লুসিফার সেখান থেকে চলে যায়। ওদিকে বেগাই বাড়িতে র্যাচেল বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে, আর তার ভাই পল নিজের ঘরে। হঠাৎ পল খিচুনির মতো আচরণ করে আর বেডসাইড টেবিল থেকে ল্যাম্পটা ফেলে দেয়। র্যাচেল তাড়াতাড়ি ভাইয়ের ঘরে দৌড়ে যায়। ঘরে ঢুকে দেখে পল বমিতে ভেজা আর ল্যাম্পটা মেঝেতে চুরমার। রেগে র্যাচেল চিৎকার করে, হে ইঁদুরের বাচ্চা, বিছানা ভরে বমি করেছিস, আর ল্যাম্পটাও, বাবা আমাকে মেরে ফেলবে। আর এটা একেবারে 1000 টুকরো হয়ে ভাঙলো, 2 টুকরো হলে কি চলতো না? ল্যাম্প তুলতে ঝুঁকতেই পল বমি লাগা হাত দিয়ে র্যাচেলকে চেপে ধরে আর সব তার চুলে লেগে যায়। ঘেন্নায় র্যাচেল বলে, ধুর আল্লাহর দোহাই, নোংরা ছেঁচড়া, দম বন্ধ হয়ে মর না কেন? তারপরই যেন কথাটা ইচ্ছা ছিল, পল হঠাৎ দম বন্ধ, মুখের বমিতে শ্বাস আটকে যায়। উদ্বিগ্ন র্যাচেল বলে, পল ঠিক আছো পল? এরপর পল নিস্তেজ হয়ে যায়। র্যাচেল কাঁদতে কাঁদতে বলে, ও গড পল প্লিজ, শ্বাস নাও প্লিজ। হঠাৎ তখন লুসিফার র্যাচেল আর পলের পাশে ঘরের ভেতর উপস্থিত হয়। লুসিফার শান্ত গলায় বলে, মাফ করবেন, তাকে একটু দেখতে চাই। র্যাচেল হতভম্ব, কি? আপনি কে? কি করছেন? পনের দিকে তাকিয়ে লুসিফার বলে, মজার ব্যাপার, ভাবনার চেয়ে লেনদেনটা জটিল ছিল। একটা আদান প্রদান, দুই দিকে শক্তি খরচও হয়েছে, আবার তৈরি হয়েছে। ভেলিয়েটি, কোনো বোকা একটা ভেলিয়েটি বানিয়েছে। ভেলিয়েটি মানে হলো এমন এক ইচ্ছা বা ঝোঁক যা কাজ করার মতো যথেষ্ট শক্ত নয়, কাজে নামতে। ভেলিয়েটি মানে এমন এক ইচ্ছা যেটা সত্যি করার জন্য আপনি আসলে তেমন চেষ্টা করেন না। এখানে রেচেল মনে মনে চেয়েছিল তার ভাই মারা যাক, সত্যি চায়নি, কিন্তু রাগীর মাথায় এমনটা ভেবেছিল। একভাবে সে চাইছিলই। রেচেল বলে, শুনুন, আপনি কি ডাক্তার নাকি? তাকে বাঁচাবেন? লুসিফার প্রশ্নটা এড়িয়ে নিজেই বলতে থাকে, সে বলেছিল শক্তিটা এখানেই রয়ে গিয়েছিল। তারপর লুসিফার জিজ্ঞেস করে, তোমার ভাই কথা বলতো? রেচেল বলে, না, শুধু অদ্ভুত শব্দ করত। লুসিফার নিজের মতো বলে, তাহলে শক্তিটা হয়তো নীরবতার দিকেই টানে, হয়তো ওর ওপর ভেসেছিল তোমার ইচ্ছেটা টের পেতে যথেষ্ট সময়। রেচেল বলে, আমার কি? লুসিফার বলে, তোমার সেই ইচ্ছা ওকে মৃত্যু চাওয়ার। রেচেল হতভম্ব, আমি কি বলছো? তবে পাগল, আমি এটা চাইনি। লুসিফার শান্ত গলায় চেয়েছিলে। রেচেল চেঁচিয়ে ওঠে, নিষ্ঠুর লোক, সে আমার ভাই, নরকে যাও, সোজা নরকে যাও। লুসিফার বলে, হ্যাঁ, সেটা এড়াতে চেয়েছিলাম, কিন্তু তুমি ঠিক, এড়ানোর উপায় নেই, তাই না? এরপর লুসিফার হাওয়ায় মিলিয়ে যায়। কোথায় গেলে? তারপর সে ভাই পলকে জড়িয়ে ধরে ফিসফিস করে, ওহ ঈশ্বর। এরপর লুসিফার নরকের ফটকের বাইরে এসে দাঁড়ায়, আর সে নিজের কাছে বলে, আবার বাড়ি, আবার বাড়ি, চিঙ্কিতি চিক।